ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দেখা দেয় ব্যাপক উত্তেজনা। এই আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত মির্জা আব্বাস জয় নিয়ে ঘরে ফেরেন। এরপর থেকে বিএনপির এই শীর্ষ নেতাকে নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করতে থাকেন নাসিরুদ্দিন পাটোয়ারি। ভোটে বিজয়ী হলেও পরবর্তীতে মির্জা আব্বাস এমন এক মুহূর্তে সাক্ষী হয়েছেন যা রীতিমতো অপ্রত্যাশিত, অবর্ণনীয়। আলোচনায় থাকার পরও সরকারের মন্ত্রী পরিষদে জায়গা তো পাননি, আবার অসুস্থতার কারণে বসা হয়নি সংসদে চেয়ারেও। ২০২৬ সালের ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। সেই হিসেবে সংসদ ২৪ জুন ১০৪তম দিনে পদার্পণ করেছে। সহযোদ্ধারা যখন সংসদে নিজের এলাকার উন্নয়নের জন্য গলা ফাটাচ্ছেন, সেখানে মির্জা আব্বাসের সময় কাটছে হাসপাতালের করিডোরে। আওয়ামী লীগ করা যদি অপরাধ হয়ে থাকে, এক সময় হয়তোবা আওয়ামী লীগ না করাটাও অপরাধ হয়ে যেতে পারে। আওয়ামী লীগ করা দোষের কোনো কিছু নয়। আওয়ামী লীগ করা যদি দোষ হয়ে থাকতো, তাহলে বাংলাদেশ নামের এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের কখনো জন্ম হতো না। তারা এসে বলে যে টাকা দিতে হবে, নাইলে কেন করতে পারবি না, দোকান উল্টে যায়, ব্যাংকের হারাই যায়। সরকার আমাদের জন্য ২০ কিনা বাড়াই দেয়, আমরা খাইয়ে মরে যাবো। ভাবে ভুটিছে এটা করার জন্য, সাদাবাজি করার জন্য। তোরা সাদাবাজি করতেছে, আমরা জেলে মানুষ কিভাবে খাবো, কিভাবে চলবো? আইয়ে পোলা মানে ঝামেলা মানে এইটা দাও সেটা দাও, দোকান করতে পারি না, কিছু করতে পারি না। বরপেটিতে চাঁদা বসাইতেছে, ব্যাংকের চাঁদা বসাইতেছে, পানি দোকানদারে চাঁদা বসাইতেছে, পানি ফিল্টারে চাঁদা বসাইতেছে। বিএনপির বেশ কিছু নেতা এটা সাদাবাজি করতেছে। আওয়ামী লীগকে আমি বলতে চাই, আপনারা ভুলেও রাজপথে নামবেন না, তাহলে আপনাদের পিঠের চামড়া থাকবে না। ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল আপনাদেরকে মোকাবেলা করার জন্য একাই যথেষ্ট। সাধারণ শিক্ষার্থীদেরকে হত্যা করেছে, আহত এবং নিহত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাজার হাজার নেতাকর্মী, গুলিবিদ্ধ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রায় ১৪২ জন নেতাকর্মী। তাদের এত অন্যায়, তাদের এত অবিচারের পরেও তারা বর্তমানে, আপনারা দেখতে পাচ্ছেন, বর্তমানে তারা ঢাকা শহরে একটি বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গে বিজেপির সরকার ক্ষমতায় আসার পর থেকেই যেন থামছে না সংখ্যালঘু নির্যাতন। মুসলিমদের মসজিদ ভাঙচুর, নামাজে বাধা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনার পর এবার উগ্র হিন্দুত্ববাদীদের নিশানায় খ্রিস্টান সম্প্রদায়, যেখানে প্রার্থনা সভায় ঢুকে নারীদের হেনস্থা সহ পবিত্র বাইবেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, যার প্রভাবে রাজ্য জুড়ে নতুন করে উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে ধর্মীয় সংখ্যালঘুদের উপর একের পর এক হামলার ঘটনায় উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মে মাসে রাজ্যে বিভিন্ন এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগ সামনে আসার পর সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জে খ্রিস্টান সম্প্রদায়ের একটি প্রার্থনা সভায় হামলার ঘটনা সামনে এসেছে। ফলে সংখ্যালঘুদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিরল দৃষ্টান্ত স্থাপন করলো জামাত ইসলামী। পরিস্থিতি এখন জামাত ইসলামী নিয়ন্ত্রণে, সেটেলমেন্ট হয়ে গেছে। চরমনাই, ছাত্রদল, বিএনপি তাদের চালাকি শেষ। এই মুহূর্তে বাংলাদেশ চীন থেকে যে ঋণ নিয়েছে, সেই ঋণের পরিমাণ মোর দ্যান 13 থেকে 14 বিলিয়ন ডলার। এককভাবে চীন আমাদের কাছে এই টাকাটা পাবে। আমাদের মোট বিদেশি ঋণ হলো 120 বিলিয়ন ডলার। তার মধ্যে কেবলমাত্র চীনই এখানে যদি 12 বিলিয়ন ডলার আমাদের কাছে পায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিরল দৃষ্টান্ত স্থাপন করলো জামাত ইসলামী। পরিস্থিতি এখন জামাত ইসলামী নিয়ন্ত্রণে, সেটেলমেন্ট হয়ে গেছে। চরমনাই, ছাত্রদল, বিএনপি তাদের চালাকি শেষ, উল্টো তারা ফেসে গেছে। দর্শক, কথা বলছি ধানমন্ডি 32-এ জামাত ইসলামীর বিক্ষোভ মিছিল থেকে সাংবাদিকদের সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেই ঘটনার একটা সুন্দর সমাধান হয়েছে। কিন্তু এই সমাধান হওয়ার মধ্য দিয়ে যারা এটা নিয়ে জল ঘোলা করতে চেয়েছিল, যারা অপরাজনীতি করতে চেয়েছিল, তারা কার্যত ধরা খেয়েছে। সাংবাদিকদের সাথে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে অপরাজনীতি করতে চেয়েছিল ছাত্রদল, বিএনপি, যুবদল। বলে বাবা, সাংবাদিকদের জন্য কি টান! সেই আহত সাংবাদিকের বাসায় যায়, তাকে হসপিটালে দেখতে যায়, বিবৃতি দেয়, পারলে জামাতকে পাল্টা মার দেয়। শুধু এতটুকু বাকি ছিল, জামাতের বিরুদ্ধে আর যা করা সবই করেছে। তো দর্শক, জামাতকে সাময়িক সময়ের জন্য যথেষ্ট বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছিল একের পর এক মুহুর্মুহু বিবৃতি দিয়ে, যেটা রাজনৈতিক শত্রুতা থেকে, এটা কোনো সাংবাদিক প্রেম থেকে নয়, অথবা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে নয়। দেখেন, ইন্টারেস্টিং, রাজনীতি এমনই। যেমন বিএনপি যখন সাংবাদিক পিটায়, এই গত এক সপ্তাহে বিএনপি প্রায় 7-8টা সাংবাদিক পিটানোর ঘটনা ঘটেছে। যখন সাংবাদিক জেলে ভরেছে বিএনপি প্রতিমন্ত্রী মীর শাহ আলম, যখন টিএসসিতে সাংবাদিকদেরকে মারাত্মক ভয় পিটিয়েছে শাহবাগ থানায়, এবং সাংবাদিকের কানের পর্দা ফাটিয়ে দিয়েছে ছাত্রদল, বিএনপি বলয়ের যে দলগুলো আছে যেমন চরমনাই, তাদের কি দেখেছেন কিছু বলতে? একদম চুপ, মুখে কুলুপ। অ্যাট দি সেম টাইম জামাত ইসলামের সাথে যে ঘটনা ধানমন্ডি 32-এ, এখানে অবশ্য হিসাবটা একটু ভিন্ন। জামাতের লোকজনই এর প্রতিবাদ করেছে, যেমন আমাদেরকে অনেকে জামাতের লোক মনে করেন, আমরাই তার প্রতিবাদ করেছি, বিচার চেয়েছি।
এবং জামাতের মিত্র যারা এনসিপি এটা নিয়ে জামাতের বিরুদ্ধে ভালো রাজনীতি করেছে, বা আরো 11 দলীয় জোটের সবাই, জামাতের মধ্যে যারা একটু বিবেকবান সবাই এতে জামাতের সমালোচনা করেছে। এই কাজটা ঠিক হয়নি। জামাতের অ্যাক্টিভিস্টরাও এটা সমালোচনা করেছে যে এই লোকগুলো কারা, তাদেরকে আইডেন্টিফাই করে ব্যবস্থা করুন। কিন্তু আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জামাতের বিরুদ্ধে জামাতের কোনো মিত্র এখানে রাজনীতি করেনি। কিন্তু এই সেম কাজ জামাতের সাথে ধানমন্ডি 32 সাংবাদিকদের যতটুকু ঘটেছে, এই সেম এতটুকু যদি বিএনপির সাথে বা বিএনপির কোনো মিত্রের সাথে ঘটতো, তাহলে জামাত জোটের লোকজন বিবৃতি দিয়ে প্রতিবাদ করতো। এটা হচ্ছে আমাদের একটা কালেকটিভ সিলেক্টিভ আচরণ। সামরিকভাবে আমরা এরকম সিলেক্টিভ। যেমন বিএনপি বয়ের লোকজন, চরমনাই টরমনাই ছাত্রদল, এরা ঠিকই এখানে জামাতের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। আবার বিএনপি সাংবাদিক পেটালে তখন আর চরমনাই বিবৃতি দেয় না। তবে চরমনাই যেহেতু ইসলামের কথা বলে, ইনসাফের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, তাদের কাছ থেকে অ্যাটলিস্ট এই আল্লাহর আইনের এই ইনসাফের প্রত্যাশা আমরা করতে পারি। যেহেতু তারা দেখেন চরমনাই ভাইদের সমালোচনা করি, তারপর আমি মনে করি যে তারা ভালো, তারা সৎ, তারা আলেম। তাদের মধ্যে এখনো এই ফেতনার এই যুগে এখন কিন্তু সর্বত্র ফেতনা ঢুকে পড়েছে। বিশেষ করে সবার হাতে স্মার্টফোন থাকার কারণে, ইন্টারনেট থাকার কারণে ফেতনা। এই ফেতনার যুগে চরমনাই লোকজন যথেষ্ট ভালো। তাদের মধ্যে যে তরবিয়তের সিস্টেম, তাদের মধ্যে তাজকিয়া, মুরিদ হওয়ার পর যে তারা যেভাবে তাসাউফ চর্চা করে, এই তরিকতার এই লাইনটা বর্তমানে এই ফেতনার যুগে তাকওয়া কিংবা দুনিয়া বিমুখতা সৃষ্টিতে, দুনিয়ার প্রতি অতি লোভ কমাতে কার্যকর। অতএব এই দিক থেকে আমি অন্তরস্থল থেকে তাদেরকে মহব্বত করি এবং আমি অ্যাপ্রিসিয়েট করি। দেখেন অনেক বড় বড় কথা অনেকে বলে, দেখবেন যে ফজর নামাজ পড়ে না, বিরাট সমালোচক, ফজরের নামাজ ঠিক মতো পড়ে না, অথবা কোনো রকম খরচ করে হেঁটে যায়, সুন্নতের বালাই নেই, হালাল হারাম বা জীবনের সর্বত্র দিন পালন, রাজনীতিতে দিনের কথা, অমুক তমুক বিরাট বিরাট লেকচার দাতা আছে, আমরাই আছি, উসি গুনাফসি। কিন্তু দেখবেন যে ফজরের নামাজের সময় খবর নাই, জামাতে নাই। কিন্তু জামাতের সামনের কাতারে পাওয়া যায় কাদের? ওই তাবলিগ করে ওই লোকটাকেই পাওয়া যায়, চরমনের মুরিদদেরকেই জামাতে সবার আগে পাওয়া যায়। জামাত শিবির এখন বড় দল, তাদের একটা বিরাট সমর্থক গোষ্ঠী রয়েছে যারা হয়তো বা জাস্ট রাজনৈতিক কারণে সমর্থন করে বা ভোট দেয়। কিন্তু জামাতের যারা একদম লিস্টেড, তাদের মধ্যেও এই এটা খুব জড়ভাবে পালন করতে হয়। জামাতে নামাজ, সুন্নাত, এগুলোর প্রতি দে আর ভেরি সিনসিয়ার। বাট চরমনের লোকজন এই ফেতনার যুগে তাদের তরবিয়ত আরো বেশি কার্যকর বলে আমি বিশ্বাস করি। অর্থাৎ রাজনৈতিক সমালোচনা থাকলেও ওভারঅল কিন্তু তারা ভালো, অতএব রাগ করবেন না। তো দর্শক, কিন্তু আপনাদের এই গালি দেওয়ার এত নামাজ পড়েন, কিন্তু গালি দেওয়ার অভ্যাসটা ছাড়তে বলেন না। আপনাদের নামাজ কি আসলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার? আপনি যদি ফাহিশা মুনকার থেকে ফিরতে না পারেন, তাহলে সেই নামাজ তো কার্যকর হচ্ছে বলে মনে হচ্ছে না। আল্লাহু আলাম। এই ধরনের রাজনীতি, নোংরা রাজনীতি, বিরোধিতার খাতিরে বিরোধিতার রাজনীতি, এটা বাংলাদেশে হয়। তো জামাতকে ওই সাংবাদিক নির্যাতনের ঘটনায় ব্যাপকভাবে ভোগান্তির সম্মুখীন করার একটা পরিকল্পনা বিএনপি ছাত্রদল চরমনায় ছিল। কিন্তু না, জামাতকে এখানে তেমন কিছুই করতে পারেনি। এই ঘটনায় জামাত জিতে গেছে। প্রথম কথা হচ্ছে, এটা জামাতের উপর আরেকটা জুলুমের জবাব এখানে একটু প্রসঙ্গক্রমে দিয়ে নেই। ওই ঘটনায় সাংবাদিকের আচরণ কি ছিল? যে তাড়াতাড়ি শেষ করেন, বড় নেতাদের বক্তব্য দিতে দেন, এতক্ষণ কভার করতে পারো না, এটা চরম মাত্রা বেয়াদবি। এখানে যদি বিএনপি আওয়ামী লীগের সাথে এই ধরনের কথা বলতো, ওখানে পিটিয়ে দাঁত ভেঙে দিত। কিন্তু জামাতের লোকজন ভদ্র বলে কম মার দিয়েছে, যতটুকু কম মার দিয়েছে ততটুকু অনেক, একটু মার দেওয়া উচিত না। বাট বিএনপি আওয়ামী লীগের কালচারের তুলনায় জামাত যথেষ্ট সহ্য করেছে, এটা বলতে হবে। কারণ এটা সাংবাদিক কিছুতেই বলতে পারেন না যে তাড়াতাড়ি শেষ করেন অমুক তমুক, অথবা সিনিয়র নেতাদের বক্তব্য দিতে দেন, আমরা কভার করি। আরে আপনি কভার করতে কি বলছেন? আপনি না পারলে আপনি চলে যান। আপনি প্রোগ্রাম কভার করতে এসেছেন, আপনি চুপচাপ কভার করবেন, যখন থেকে আপনার ভালো লাগবে তখন থেকে করবেন। আপনি এডিটোরিয়াল পলিসির সাথে সাংঘর্ষিক হলে আপনি কভারই করবেন না। কিন্তু আপনি তো ডিকটেট করতে পারেন না। ঘটনার সূত্রপাত বা আচার আচরণগত দোষ হচ্ছে সাংবাদিকের। এবং অনেকে বলে যে তার আচার আচরণ বা বডি ল্যাঙ্গুয়েজ এগুলো দেখে সাংবাদিক মনে হয়নি, অনুপ্রবেশকারী মনে হয়েছে, যার ফলে সন্দেহ করে। যাই হোক, এই বিষয়টা আনে না যে দোষ টাকার, সংঘর্ষের সূত্রপাতটা হয়েছে দোষ টাকার, দোষটা তো সাংবাদিকের। এবং সাংবাদিকের জন্য কিন্তু বলা যাবে না। তো দর্শক, তারপরও যে যত বড় দোষী হোক না, গায়ে হাত তোলা এটা ফৌজদারি অপরাধ, এর জন্য বিচার হওয়া উচিত আমরা মনে করি। এখন চরমনাই বিএনপি ছাত্রদলের কাছে চেয়েছিল যে মামলা হবে, জামাতের লোকজনকে গ্রেপ্তার করবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু না, জামাত ওই সাংবাদিকদের সাথে মোটামুটি সমঝোতা করে ফেলেছে, তাদেরকে বোঝাতে পেরেছে যে না, এটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। তারাও মোটামুটি ক্ষমা করে দিয়েছে, কারণ কেউ মামলা করতে যায়নি, আর এটা মামলাযোগ্য মনে হয়নি। আর জামাত কি করেছে? ধানমন্ডিতে সাংবাদিকদের সাথে সংগঠিত ঘটনায় তদন্ত কমিটির সুপারিশে 4 জনকে বহিষ্কার, তাদের সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। কেউ বলে যে সাংবাদিক আহত হয়েছেন সমকালের এসএলএর শিবির করতো, অতএব শিবির করা ছেলে তার জামাতের বিরুদ্ধে মামলা করবে না। এখানে চরমনাই ছাত্রদলের রাজনীতিটা ধরা খেলো। এই ভিডিও যখন করছি, ঠিক সেই সময়টাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফরে আছেন। তার এই সফরটি কৌশলগত দিক থেকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই রিজনে চীনের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টি রয়েছে সেগুলোর দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে বাংলাদেশ চীন থেকে যে ঋণ নিয়েছে, সেই ঋণের পরিমাণ মোর দ্যান 13 থেকে 14 বিলিয়ন ডলার। এককভাবে চীন আমাদের কাছে এই টাকাটা পাবে। আমাদের মোট বিদেশি ঋণ হলো 120 বিলিয়ন ডলার। তার মধ্যে কেবলমাত্র চীনই এখানে যদি 12 বিলিয়ন ডলার আমাদের কাছে পায়, তাহলে আমাদের টোটাল ঋণের 10%, এই যাবৎ আমরা 70 থেকে এই পর্যন্ত 71 থেকে এই পর্যন্ত যত ঋণ করেছি, তো সেই ঋণের যে স্থিতি, এটি এসে এখন দাঁড়িয়েছে 1 লক্ষ, মানে 120 বিলিয়ন ডলার। 120 বিলিয়ন ডলার মধ্যে অ্যাভারেজ যদি 12 বিলিয়ন ডলার, এটা 2-1 বিলিয়ন ডলার কম বেশি হতে পারে। তো এই 12 বিলিয়ন ডলার চীন আমাদের কাছে পাবে, এটার পেমেন্ট রিপেমেন্ট। এর বাইরে আমাদের অর্থনীতির রিকনস্ট্রাকশন, অন্যান্য সব মিলিয়ে অ্যাটলিস্ট এই মুহূর্তে 3 বিলিয়ন ডলার আমাদের নগদ দরকার, যেটা আশা করছি আমরা চীন থেকে সেটি পাবো। 2 নম্বর হলো যে আমাদের যে ব্যবসা বাণিজ্য যেখানে রয়েছে, অবকাঠামোগত উন্নয়ন, সেখানে আরও প্রায় 20 থেকে 25 বিলিয়ন ডলারের একটা লং টার্ম ইনভেস্টমেন্ট আমাদের দরকার। শেখ হাসিনার জামানাতে এরকম একটা প্রথম যখন
সেখানে গেলেন। কথা হয়েছিল যে $40 বিলিয়ন চীন বাংলাদেশে ইনভেস্ট করবে এবং সেই $40 বিলিয়ন পর্যায়ক্রমে ইনভেস্ট করবে। এটা নিয়ে আমরা খুব আনন্দ মেতেছিলাম, কিন্তু চীন এর বিনিময়ে যে শর্তগুলো দিয়েছিল আওয়ামী লীগ সরকার সেই শর্তগুলো একটা পূর্ণ করেনি, ফলে চীনের সেই বিনিয়োগ আসেনি। অধিকান্ত চীন শেখ হাসিনার জমানার একদম শেষ সময়টা পর্যন্ত পৃথিবীতে যদি 1 নম্বর তাকে কেউ সমর্থন দিয়ে থাকে, ইভেন বেটার দ্যান ভারত, সেটি চীন দিয়েছে। তারা আনকন্ডিশনালি শেখ হাসিনাকে টাকা দিয়েছে। বলা হয়ে থাকে যে 2018 সনের যে নির্বাচন, সেই নির্বাচনে সত্যি মিথ্যা আমি আগে বলে নিচ্ছি, আমি সেই নির্বাচনে প্রার্থী ছিলাম। তো সেই নির্বাচনে ভারতের সঙ্গে বিএনপির একটা নেগোসিয়েশন হয়েছিল, ভারতের সঙ্গে আওয়ামী লীগের একটা নেগোসিয়েশন হয়েছিল। তাতে বলা হয়েছিল যে বিএনপি নির্বাচনে অংশ নেবে, একটা সার্বজনীন চমৎকার একটি নির্বাচন হবে এবং বিএনপিকে 80 থেকে 85টি সিট দেওয়া হবে, যেভাবে এবার 70 থেকে 78 বা 80টির মতো সিট জামাত পেয়েছে। দেখেন নতুন শব্দ হচ্ছে না। তো ওই রকম একটা যদি অবস্থা 2018 সনে হতো, জামাত এবং বিএনপিকে যদি 80টা সিট আওয়ামী লীগ দিত, তাহলে 5টি বছর আওয়ামী লীগ সগর্বে সুন্দরভাবে থাকতে পারত এবং এখন ভারতের যে বদনাম হচ্ছে সেই বদনামটা হতো না, এবং এই কাজটি ভারত প্রাণান্ত চেষ্টা করেছিল। কিন্তু শেষের দিকে একেবারে নির্বাচনের 3-4 দিন আগে শোনা কথা, চীনের গোয়েন্দা সংস্থাগুলো প্রশাসনে অ্যাটলিস্ট 3,000 কোটি টাকা, কেউ কেউ বলে 30,000 কোটি টাকা, কেউ বলে 3,000 কোটি টাকা, এটি যে নির্বাচন হয়েছিল 2018 সালে, তার 2 থেকে 3 দিন আগে প্রতিটি থানা, উপজেলা, জেলাতে এই টাকাটা চীন বিনিয়োগ করে। বিনিয়োগ করে ওই নির্বাচনে ভারত যেভাবে চাচ্ছিল সেটিকে উল্টে দেয়। উল্টে দিয়ে যে নির্বাচন হয় সেখানে 6 থেকে 7টি সিট বিএনপিকে দেওয়া হয় এবং সারা বাংলাদেশে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয় তাতে করে আওয়ামী লীগ আজীবনের জন্য পচে যায়, ভারত আজীবনের জন্য বিএনপির কাছে বিশ্বস্ততা হারায়। এরকম একটা পরিস্থিতি তৈরি করে বলা হয়ে থাকে এটা চীনের যে একটা ফাঁদ, এই ফাঁদে শেখ হাসিনা পড়েছিলেন, যেটা তার ইচ্ছা ছিল না। এবং নির্বাচনের পর 18 সালের নির্বাচনের পরে শেখ হাসিনা ওয়াজ সারপ্রাইজ মোর দ্যান এনিথিং। এই বছর যদি আপনি ধরেন রেজাল্ট দেখে 211 সিট দেখে বিএনপির লোকজন ইনক্লুডিং মিস্টার তারেক রহমান, তিনি যে আশ্চর্য হয়েছেন। একইভাবে 2008 সনে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের ফলাফল দেখেও কিন্তু শেখ হাসিনা অবাক হয়েছিলেন। তিনি সংখ্যাধিক্য আশা করেছিলেন, অর্থাৎ হয়তো 152, 155, বড়দের 160 এরকম সিট হবে, কিন্তু 2/3 ব্রুট মেজরিটি পাবে, এটা শেখ হাসিনা কল্পনা করেন। এবং উনি ওনার প্রথম যে সংসদীয় বৈঠক, সেই বৈঠকে তিনি আমাদের যারা নতুন এমপি আমাদেরকে দাঁড়াতে বলেছিলেন। উনি আমাদের সবাইকে দেখে ঠিক মাথায় হাত দিলেন যে আল্লাহ, এটা কী করে সম্ভব, আমি তাকে আশাই করিনি। যেন তারেক রহমান সাহেব সে কথাটা হয়তো বলেননি কারোর সাথে এইভাবে, কিন্তু তিনিও মনে মনে চিন্তা করছেন যে 211টা সিট কী করে এলো, এভাবে তো হওয়ার কথা নয়। তো যাই হোক, এনিওয়ে সেটা হয়ে গেছে। তো এরকম যখন আমাদের নির্বাচনে নানা রকম ত্রুটি থাকে, বিচ্যুতি থাকে, দেশ বিদেশে বিভিন্ন চক্রান্ত থাকে, এভাবে অতি আশ্চর্য রকম ফলাফল চলে আসে। তো চীন যে 2018 সনে যে গ্রিপের মধ্যে আওয়ামী লীগকে আনার চেষ্টা করলো, সেটা তারা প্রাণান্ত চেষ্টা করলো। এবং 2018 সনে 2024 সনে পৃথিবীতে সবার আগে যারা কংগ্রেচুলেশন জানিয়েছিল আওয়ামী লীগকে, সেটা হলো চীন। যেহেতু এই দুটো নির্বাচনের সঙ্গে 24 এবং 18 দুটো নির্বাচনের সঙ্গেই চীন পরিপূর্ণভাবে জড়িত ছিল। ভারত চেয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, কিন্তু এভাবে নয়। ভারত যেভাবে চেয়েছিল যে বিরোধী দল হিসেবে এদের অবস্থান থাকুক, এবার কিন্তু ভারত চেয়েছিল যে অ্যাটলিস্ট রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবেও আওয়ামী লীগ অংশগ্রহণ করুক। তো ভারতের সব চাওয়া হয়তো পূর্ণ হয়েছে নির্বাচনে, কিন্তু আওয়ামী লীগ ভারতের ফাঁদে পা দেয়নি। তারা রিফাইন্ড করতে রাজি হয়নি, শেখ হাসিনার নেতৃত্বের সাথে রাজি হয়নি, শেখ হাসিনাবিহীন আওয়ামী লীগ এটা হয়নি। ফলে কি হলো, এখন আসলে সত্যিকার অর্থে সরকার একটা বিপত্তিতে আছে। তো এনিওয়ে, এখন এই অবস্থাতে তারেক রহমান সাহেব চীনে গেছেন। ভারত যেভাবে শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে এখন যাকে বলা হয় একটা গ্রিপের মধ্যে পেয়ে গেছে। এখন আওয়ামী লীগকে যদি ভারত বলে যে আমাকে রংপুর লিখে দিতে হবে, তোমাকে আমি কালকে ক্ষমতায় বসাবো, আপনি বলেন তো আওয়ামী লীগ কি ওখানে দিল্লিতে বসে তারা বলবে আমরা রাজি হব না? আওয়ামী লীগ যদি বলে যে ঠিক আছে, তোমাকে আমরা বাংলাদেশ দখল করবো, তোমরা বাংলাদেশের মুখ্যমন্ত্রী হবে, গভর্নর হবে, পশ্চিমবঙ্গের শুভেন্দুর মতো, কালকে তোমাদের ক্ষমতা ফিরিয়ে দেবো, আওয়ামী লীগের জায়গায় যদি আপনি হতেন, আপনি কি করতেন বলেন? আওয়ামী লীগ যেভাবে বিএনপিকে, আওয়ামী লীগ মানে ভারত যেভাবে আওয়ামী লীগকে একটা মানে যাকে বলে একটা ফাঁদের মধ্যে ফেলে দিয়েছে, এই ফাঁদের কারণে ক্ষমতায় আসার জন্য, ক্ষমতায় ফিরে পাওয়ার জন্য ভারত যে শর্ত দেবে সেই শর্তেই আসলে আওয়ামী লীগ রাজি হবে বা রাজি হতে বাধ্য। ঠিক একই কাজ আমেরিকা করেছিল। তারা ডিপ স্টেটের যে এজেন্ট, তাদের সঙ্গে তাদের এটা বোঝাই যায়, এরকম একটা চুক্তি হয়েছিল। আমেরিকা যা চেয়েছে তারা ঠিক সেম কাজটি তারা করেছে, কিন্তু করেও তারা সেটা বাস্তবায়ন করতে পারেনি। এই জন্য আমেরিকার খুব রাগ। একইভাবে এখন যেভাবে চীন তারেক রহমান সাহেবকে একটা গ্রিপের মধ্যে নিয়ে এসছে, একটা ফাঁদের মধ্যে ফেলে দিয়েছে, ভারতের সাথে সম্পর্ক শেষ, আমেরিকার সাথে সম্পর্ক শেষ, আমার বন্ধু জাদু জানে, ওই জাদু পর্যন্ত, গান পর্যন্ত শেষ। এবং এই কাজটি আমার বন্ধু জাদু জানে, এই কাজটি যে চায় না, মানে আনোয়ার ইব্রাহিমকে করায়নি, আপনি কী করে বুঝলেন? আপনারা জানেন যে আনোয়ার ইব্রাহিমের উপর চীনের একটা বিরাট প্রভাব আছে এবং তাকে সম্মান দেখানো হয়েছে, আন্তরিকতা দেখানো হয়েছে, কিন্তু কিছু দেওয়া হয়নি, অভুক্ত রাখা হয়েছে। সেই অভুক্ত জায়গা থেকে গিয়ে এখন তারেক রহমান সাহেব যদি চীন থেকে খালি হাতে আসেন, বাংলাদেশে মুখ দেখাতে পারবেন না। এর কারণে মালয়েশিয়ার সফর থেকে তিনি এসে বলার মতো বাংলাদেশে বলবেন আমি এটা নিয়ে এসেছি মালয়েশিয়া থেকে, এরকম কোনো কিছু তৈরি হয়নি। তো সেক্ষেত্রে চীনের সঙ্গে তাকে একটা সমঝোতা আসতে হবে। এখন সেই সমঝোতাগুলো কী হতে পারে? ইতিমধ্যে বাংলাদেশে প্রায় সবাই জানেন যে চীন থেকে অনেকগুলো 10টা না 20টি যুদ্ধ বিমান কেনা হবে। C-10 বা কি যেন একটা যুদ্ধ বিমান আছে, যেটা অত্যন্ত ইফেক্টিভ। এই মুহূর্তে F-35 মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে অত্যাধুনিক জঙ্গি বিমান F-35, এই F-35 বা MiG-29 এগুলোকে টেক্কা দেওয়ার মতো চীনের যে জঙ্গি বিমান, যেটি বিগত ভারত এবং পাকিস্তান যে যুদ্ধ হলো সেই যুদ্ধে ভারতের আকাশকে তছনছ করে দিয়েছে পাকিস্তান মানে বিমান বাহিনী। এবং এই যুদ্ধ বিমানগুলোর কারণে তড়িঘড়ি করে ডোনাল্ড ট্রাম্পের একেবারে হাত ধরে ভারত বলতে গেলে একটা যুদ্ধবিরতি পাকিস্তানের সাথে করতে রাজি হয়েছে। এবং এই যুদ্ধে পাকিস্তানের জয়লাভের কারণে আজ পশ্চিম মুনির
সেই দেশের ফিল্ড মার্শাল, এবং সেই যুদ্ধ বিমানগুলো বাংলাদেশে দেওয়া হচ্ছে। আর সেই যুদ্ধ বিমান যদি বাংলাদেশে থাকে এবং সেগুলো চালানোর জন্য চাইনিজ এক্সপার্ট বাংলাদেশে আসবে, পাকিস্তানি পাইলট আসবে, বাংলাদেশ পাইলট এক্সপার্ট হবে, এবং এগুলো সবই শিলিগুড়ি করিডোরের ওখানে আমাদের যে সৈয়দপুর বিমানবন্দর আছে, সেই বিমানবন্দরে যেটা সামরিক বিমানবন্দর, সেখানে নতুন করে বিমানবন্দর নির্মিত হয়ে সেখানে রাখা হবে। এটা ভারতের জন্য বোঝার চেষ্টা করেন কী সমস্যা। ভারত যেখানে এখন রংপুর বিভাগ কিনে নিতে চাচ্ছে, ভারত যেখানে রংপুর বিভাগ দখল করতে চাচ্ছে, পুরো বাংলাদেশ দখল করতে চাচ্ছে, তখন চীনের এই বিমানগুলো যদি থাকে, চীনা এক ডিভিশন সৈন্য যদি বাংলাদেশে থাকে, তাহলে ওই পুরো অঞ্চলটি, মানে আপনি ম্যাপের দিকে তাকান, যেটি এখন আমাদের জন্য লায়াবিলিটিস, সেটি আমরা একেবারে উত্তরবঙ্গ থেকে পার হয়ে সোজা ফেনী পর্যন্ত মধ্যে যে জায়গাটা আছে সমান করে আমরা নিয়ে নিতে পারবো, এবং চীন সেটা চায়। এবং এটা যখন ভারত দেখছে বা বুঝছে, তখন ভারতের অবস্থাটা কী। আর এই যে তারেক রহমান সাহেবকে বাগে পেয়ে এখন সেই উত্তরবঙ্গের তিস্তা প্রকল্প, তারপর সেখানে এশিয়ার বৃহত্তম সামরিক বিমান ঘাঁটি নির্মাণ, এবং উত্তরবঙ্গে 1000 শয্যার 8টি হাসপাতাল, সারা বাংলাদেশে হবে, তার মধ্যে একটি হাসপাতাল উত্তরবঙ্গে হবে, বা মানে চীনের অর্থায়নে। এরপর চীনের অর্থায়নে সেই পদ্মা ব্যারেজ সেটা হবে, তিস্তা ব্যারেজ, পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা সেতু, এগুলা মানে আমাদের জন্য বিরাট একটা স্বপ্নের বিষয়, কারণ এটা চীনের জন্য তো ওয়ান টু বিষয়। এবং এই ধরনের প্রকল্প যখন হবে, তখন সেখানে দুই হাতে মানে অর্থ কামানোর ধান্দা থাকবে, কারণ চীন সবসময় করে কি, যে টাকা দেয় সেই টাকাতে দুর্নীতি করার একটা সুযোগ করে দেয়, এবং সেই দুর্নীতি করার এমন সুযোগ করে দেয়, সেই সুযোগের ফলে শেখ হাসিনার সাধ্য ছিল না পদ্মা সেতুতে দুর্নীতি বন্ধ করার, শেখ হাসিনার সাধ্য ছিল না রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতি বন্ধ করার। কাজে আবার যদি এই চীনা প্রকল্পগুলো এভাবে চলে আসে, এটি দেওয়াই হবে মূলত লুটপাট করার জন্য। 50% কাজ হবে, বাকি 50% মেরে দেওয়া হবে, যাতে করে প্রকল্প দীর্ঘায়িত হয়, চীনের আরও লাভ হয়, বাংলাদেশ ঋণের জালে আবদ্ধ থাকে, এবং প্রতিটি প্রজেক্ট নন ভায়াবল, লাভজনক হবে না। তো আগে যে মহাজনী কারবার করতেন গ্রামে, ঠিক আছে, আগে তুমি আমার মুনাফাটা দাও, আসল দেওয়ার দরকার, আসলটা থাকুক। তো এরকম একটা ঋণের জালে চীন যাদেরকে ধরেছে, প্রায় সবাইকে এইভাবে ঋণের জালে আবদ্ধ করে ফেলেছে, এবং অনেকটা কৃতদাসের মতো করে ফেলেছে। তো বাংলাদেশ ঠিক সেই জায়গাতে গিয়ে পা দিবে, নাকি শেখ হাসিনার মতো একটা ভারসাম্যপূর্ণ মানে কূটনীতি স্থাপন করার চেষ্টা করবে, ভারত এবং চীন দুইজনকেই সমানভাবে খেলবে। এটি এই তারেক রহমান সাহেবের জন্য বলতে গেলে একটা অগ্নি পরীক্ষা, এবং সেই অগ্নি পরীক্ষা এখন তিনি চীনের মাটিতে দিচ্ছেন। আপনারা জানেন যে চীনের বর্তমান প্রেসিডেন্ট মিস্টার শি জিনপিং, এই মুহূর্তে বলা হয় পৃথিবীর সবচেয়ে রাফ অ্যান্ড টাফ ম্যান, কথা বলেন একেবারে কম, আপনি তখন হাসির ছবি দেখতে পারবেন, হাসেন না, বলতে গেলেই না। পুতিন হাসেন, কিন্তু তিনি হাসেন না। পৃথিবীর দুটো মানুষ হাসেন না। এক নম্বর হলো রাশিয়ার যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন মিস্টার লাভরভ, তার কোনো হাস্যজ্জ্বল আপনি ছবি দেখতে পাবেন না। আর এই যে মিস্টার শি জিনপিং, তিনিও হাসেন না, এবং যারা হাসেন না তাদের মতো ডেঞ্জারাস মানুষ আর পৃথিবীতে নেই। এবং তিনি যেভাবে বড় হয়েছেন, যেভাবে ক্ষমতায় এসেছেন, এই ক্ষমতার পেছনে বহু নিষ্ঠুরতা রয়েছে, বহু ত্যাগ রয়েছে, তিতিক্ষা রয়েছে, সংগ্রাম রয়েছে, লড়াই রয়েছে, এবং তিনি যেটি হাত দিয়েছেন সেটি সফল হয়েছে, এবং তিনি তার নিজের ক্ষমতা এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট মিস্টার শি। চীনের ইতিহাসে এই আধুনিক চীনের যে প্রতিষ্ঠাতা দুজন লোক, দেং জিয়াওপিং, তার আগে মাও সেতুং, তাদেরও এই বর্তমান শির যে ক্ষমতা, এই ক্ষমতা তাদেরও ছিল না। তো সেই মানুষের সঙ্গে একেবারে নবীন একজন প্রধানমন্ত্রী, 4 মাস যার প্রধানমন্ত্রীর বয়স, ডিপ্লোম্যাটিক যে কোর, সেই ডিপ্লোম্যাটিক কোরে কাজ করার অভিজ্ঞতা বলতে এই প্রথম তিনি মালয়েশিয়া সফর করলেন। এর বাইরে তার যে অভিজ্ঞতা, এই বাংলাদেশে আসার পর রাষ্ট্রদূত পর্যায়ে ছিল, কিন্তু বাংলাদেশে আসার আগে তিনি যে লন্ডনে ছিলেন, কখনো কোনো রাষ্ট্রদূত পর্যায়ের লোকের সঙ্গে এইভাবে ডিপ্লোম্যাটিক মিশনের তিনি বৈঠক করেছেন, এই দৃশ্য আমরা দেখিনি। ফলে সেই ভারী মানুষটি, পৃথিবীর সবচেয়ে ভারী মানুষটি মিস্টার শি, তার সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী যখন বসে আলাপ আলোচনা করেন, সেখানে যে ফলাফল, সেটার ফলাফল কী হবে, এটা নিয়ে যথেষ্ট আতঙ্কের কারণ আছে। এখন চীনের ফাঁদে পা দিলেও আমরা যেভাবে প্রতিবেশী, বৃহৎ প্রতিবেশী ভারত তার কোপানলে পড়ে যাবো, আর যদি আমরা ফাঁদে পা না দিই, তাহলে কিন্তু আমার মারাত্মক বিপদ এবং বিপত্তিতে আমরা পড়ে যাব। কাজে এই পরিস্থিতিতে কী হবে, যখন একটা দেশ সত্যিকার অর্থে এরকম একটা সংকটময় অবস্থায় পৌঁছে যায়। গত সেই 2014 থেকে আমাদের কিন্তু এই জাতীয় সংকট শুরু হয়েছে। তো এই সংকট মানে চলতে থাকে, অত অ্যাটলিস্ট 20 বছর 30 বছর না হলে সংকট যায় না। এখন যে পর্যায়ে আসছি, তাতে আমাদের বিরাট কোনো ক্ষতি ছাড়া আমরা আসলে এখান থেকে ইউটার্ন নিতে পারবো, এটা বলতে গেলে অসম্ভব। আল্লাহ ভালো জানেন, প্রধানমন্ত্রীকে সসম্মানে মর্যাদা সহকারে বাংলাদেশে ফেরত আনুন, চীনের সাথে সম্পর্ক হোক, সঙ্গে সঙ্গে ভারতের সাথে সম্পর্কটা থাকুক। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।